গুড মর্নিং, রসায়ন বন্ধু চ্যানেলে স্বাগত। আজকে আমরা কেমিস্ট্রির এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা ভীষণ ইন্টারেস্টিং এবং ইম্পর্ট্যান্ট। যে জৈব যৌগ 20 লক্ষেরও বেশি জৈব যৌগের কথা আমরা শুনেছি। অর্গ্যানিক কেমিস্ট্রিতে জৈব যৌগের সংখ্যা 20 লক্ষেরও বেশি। এদের নামগুলো কীরকম হবে এবং এমন একটা নাম যেটা গোটা পৃথিবীর মানুষ যাতে একই নামে যৌগটাকে শনাক্ত করতে পারে, যৌগটার গঠন যাতে গোটা পৃথিবীর মানুষ একই গঠন সংকেত অঙ্কন করতে পারে, এই ভাবনা থেকেই কিন্তু আমাদের একটা সংস্থা আছে, মূলত রসায়নের সংস্থা। যে সংস্থা গোটা পৃথিবীতে একই নামে যৌগ শনাক্তকরণে এবং একই সংকেত যৌগের গঠনে তারা বিশেষ ভূমিকা পালন করে, এবং সংস্থাটার নাম হলো IUPAC সংস্থা। সেই সংস্থা থেকেই কিভাবে যৌগের গঠনের অঙ্কন করা হয়, সেই সঙ্গে বিভিন্ন অর্গ্যানিক কেমিস্ট্রির যে বিভিন্ন যৌগগুলো আছে সেই যৌগগুলোর নামকরণের পদ্ধতিটা কীরকম, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। আমার বিশ্বাস খুব ভালো লাগবে ক্লাসটা, তোমরা ফলো করবে ভালো করে। যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো IUPAC, ঠিক আছে। এর পুরো ফর্ম হলো ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যাপ্লাইড কেমিস্ট্রি, সংক্ষেপে IUPAC বলা হয়। আজকে আমরা IUPAC পদ্ধতিতে জৈব যৌগের নামকরণ দেখব। জৈব যৌগের নামকরণ কিভাবে বড় বড় জৈব যৌগগুলোর নাম আমরা IUPACতে করতে পারি, সেই বিষয়টা আমরা দেখব। ভীষণ ইন্টারেস্টিং একটা টপিকস, IUPAC পদ্ধতিতে জৈব যৌগের নামকরণ। আর জৈব যৌগের নামকরণ করতে গেলে বেশ কিছু তথ্য আমাদের জানা দরকার, সেই তথ্যগুলো একটু একটু করে আমরা দেখব। যেমন প্রথম যে তথ্যটা সেটা হলো শব্দমূল, ওয়ার্ড রুট যাকে বলা হয় শব্দমূল। এর দ্বারা প্রধান যে কার্বনের যে প্রধান শৃঙ্খল আছে, প্রধান শৃঙ্খলের কার্বন সংখ্যা বোঝায়। ফলে IUPACতে বিভিন্ন যৌগের নামকরণ করার আগে আমাদের বেশ কিছু টার্ম সম্পর্কে পরিচিতি লাভ করা দরকার। ওরকমই প্রথম টার্ম হলো শব্দমূল, যার দ্বারা প্রধান শৃঙ্খলের কার্বন সংখ্যা বোঝায়। মনে থাকবে, যেমন প্রধান শৃঙ্খলে কার্বন সংখ্যা যদি একটা হয়, মনে রাখবে কার্বন সংখ্যার উপর নাম হবে। কার্বন সংখ্যা যদি 1 হয় তাহলে তার নাম হবে মিথ। এই শব্দগুলো কিন্তু আজকে থেকে মনে রাখবে। 2 হলে নাম হবে ইথ, 3 হলে নাম হবে প্রপ, 4 হলে নাম হবে বিউট, 5 হলে নাম হবে প্যান্ট, 6 হলে নাম হবে হেক্স, 7 হলে নাম হবে হ্যাপ্ট, এবং 8 হলে নাম হবে অক্ট, 9 হলে নাম হবে নন, আর 10 হলে নাম হবে ডেক। বোঝা গেছে? এই হলো মূল কার্বন, প্রধান কার্বন শৃঙ্খল যাকে শব্দমূল বলে। সেই শব্দমূলে কার্বন সংখ্যার উপর ভিত্তি করে কিন্তু এই নামগুলো হয়: মিথ, ইথ, প্রপ, বিউট, প্যান্ট, হ্যাক্স, হ্যাপ্ট, অক, নন, ডেক। কার্বন সংখ্যার উপর ভিত্তি করে শব্দমূলের যে প্রধান শৃঙ্খলের কার্বন সংখ্যার উপর ভিত্তি করে এই নামগুলো হয়। মনে থাকবে, নামগুলো ধীরে ধীরে মনে রাখার চেষ্টা করবে। ইন্টারেস্টিং দেখতে পাবে বড় একটা যৌগের নাম আমরা কিভাবে করতে পারি। শব্দমূলের পর আমরা যেটা দেখব যে যেটা IUPAC পদ্ধতিতে নামকরণ করতে গেলে মূলত 3টা পার্ট থাকে। 3টা পার্ট। প্রথম পার্ট যেটা সেটা হলো উপসর্গ, দ্বিতীয় পার্ট যেটা সেটা হলো শব্দমূল, আর তৃতীয় পার্ট যেটা সেটা হলো প্রত্যয়। এই 3টা পার্ট দিয়েই কিন্তু একটা জৈব যৌগের আমরা নামকরণ করে থাকি: উপসর্গ, শব্দমূল, প্রত্যয়। আবার উপসর্গ 2 রকম হতে পারে। কি? প্রধান উপসর্গ
বা অপ্রধান উপসর্গ আর প্রধান উপসর্গ। ঠিক আছে, প্রত্যয় আবার দুরকম, প্রধান প্রত্যয় আর অপ্রধান প্রত্যয়। ঠিক আছে, আমরা জৈব যৌগের নামকরণের বিষয়টাকে জেনে নিচ্ছি কিভাবে আমরা সহজে নামকরণ করতে পারি। ফলে মূলত সমস্ত পার্টটাকে আমরা পাঁচটা পার্ট দেখলাম। এই পাঁচটা পার্ট মিলে অপ্রধান প্রত্যয় দ্বারা কি বোঝাবে বলো তো? এর দ্বারা শাখা বোঝাবে। প্রধান উপসর্গ দ্বারা কি বোঝাবে? বলয়, বেঞ্জিন বলয়ের মতন বলয় থাকা না থাকা বোঝাবে। প্রধান প্রত্যয় দ্বারা কি বোঝাবে? দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকা না থাকা বোঝাবে। আর অপ্রধান প্রত্যয় দ্বারা কার্যকরী গ্রুপ বোঝাবে। বোঝা গেছে? এইভাবে আমরা মোট পাঁচটা ভাগে ভাগ করি এবং এই পাঁচটা ভাগ দিয়ে ইউপেক পদ্ধতিতে আমরা নামকরণে যে একটা জৈবের নামকরণে এই পাঁচটা অংশ সর্বাধিক থাকতে পারে। ঠিক আছে, যেমন অপ্রধান উপসর্গ, প্রধান উপসর্গ। ঠিক আছে, তারপরে শব্দমূল, তারপর প্রধান প্রত্যয়, তারপর অপ্রধান প্রত্যয়। এই মোট পাঁচটা অংশ আমরা একটা জৈব যৌগের নামকরণের ক্ষেত্রে পাঁচটা ভাগে ভাগ করি। ঠিক আছে, বোঝা গেছে? ফলে অপ্রধান উপসর্গ, প্রধান উপসর্গ, শব্দমূল, প্রধান প্রত্যয়, অপ্রধান প্রত্যয়, সর্বাধিক একটা জৈব যৌগের কিন্তু পাঁচটা পার্ট থাকতে পারে। বোঝা গেছে আমার কথাটা? এই হলো আইইউপিএসিতে পদ্ধতিতে নামকরণ করতে গেলে শব্দমূল এবং শব্দমূলের সাথে উপসর্গ প্রত্যয় সংযুক্ত হয় একটা জৈব যৌগের নামকরণের ক্ষেত্রে। এই ব্যাপারটা আমরা লক্ষ্য করে থাকি। ঠিক আছে, এবার আইইউপিএসিতে নামকরণ করতে গেলে আরেকটা জিনিস জানা দরকার খুব, সেটা হলো অ্যালকিল গ্রুপ। ভীষণ ইম্পর্টেন্ট একটা টার্ম, অ্যালকিল গ্রুপ। অ্যালকিল গ্রুপ মনে রাখবে হাইড্রোকার্বন থেকে উৎপন্ন হয়। হাইড্রোকার্বনের হাইড্রোজেন অপসারণে যে গ্রুপ তৈরি হয়, অপসারণে উৎপন্ন গ্রুপ, এদেরকে বলা অ্যালকিল গ্রুপ। যেমন উদাহরণ হিসাবে যদি বলি মিথেন থেকে একটা হাইড্রোজেন অপসারিত হওয়ার ফলে এই একটা গ্রুপ তৈরি হলো যাকে মিথাইল গ্রুপ বলা হয়। বোঝা গেছে? যেমন ইথেন থেকে একটা হাইড্রোজেন অপসারিত হওয়ার ফলে যে গ্রুপটা তৈরি হলো এই গ্রুপটাকে বলা হয় ইথাইল গ্রুপ। আর এই একসঙ্গে এই গ্রুপগুলোকে বলা হয় অ্যালকিল গ্রুপ। এই টার্মটা ভীষণ কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখবে যে হাইড্রোকার্বনগুলো যে আছে যেমন মিথেন, ইথেন, বিউটেন, প্রোপেন, এই সমস্ত হাইড্রোকার্বন থেকে হাইড্রোজেন অপসারিত হওয়ার ফলে যে জৈব গ্রুপ, একযোজী যে জৈব গ্রুপগুলো তৈরি হচ্ছে, একযোজী জৈব গ্রুপগুলো দেখতে পাচ্ছ, একযোজী যে জৈব গ্রুপগুলো তৈরি হয় এই জৈব গ্রুপগুলোকে বলা হয় অ্যালকিল গ্রুপ। ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখবে। অ্যালকিল গ্রুপের নামকরণটা কিভাবে করা হয়? অ্যালকিল গ্রুপের নামকরণ কার্বন সংখ্যা অনুযায়ী আমরা দেখলাম শব্দ যে মূল, সেই শব্দমূল ওয়ার্ড রুট সম্পর্কে আমাদের ধারণা হয়ে গেল। কার্বন সংখ্যা যদি 1 হয় কি বলো তো? মিথ, 2 হলে ইথ, 3 হলে প্রপ। ফলে এইরকম কার্বন সংখ্যা অনুযায়ী যখন অ্যালকিল গ্রুপের নামকরণ করা হয় তখন কার্বন সংখ্যা অনুযায়ী কি হবে? মিথ ইথ হবে, মিথ ইথ। আর তার সাথে আইল কথাটা যুক্ত করে দিতে হবে, আইল। তাহলে দেখি এখানে কটা কার্বন আছে? একটা কার্বন থাকলে মিথ, তার সাথে আইল কথাটা যুক্ত করে মিথাইল। এখানে 2টো কার্বন আছে ইথ, তার সাথে আইল কথাটা যুক্ত করে ইথাইল। যেমন তাহলে এটার নাম কি হবে বলতে পারবে? এটার নাম কি হবে? কটা কার্বন আছে? 1 2 3, 3টা কার্বন থাকলে প্রপ, তার সাথে আইল কথাটা যুক্ত হবে, ফলে নাম হবে প্রোপাইল। বুঝা গেছে? এইভাবে অ্যালকিল গ্রুপগুলোর নাম করে থাকি আমরা। এই অ্যালকিল গ্রুপের শ্রেণীবিভাগ
বিভিন্ন শ্রেণীর অ্যালকিল গ্রুপ হয়, যেমন প্রাইমারি অ্যালকিল গ্রুপ। ঠিক আছে, প্রাইমারি অ্যালকিল গ্রুপ কাকে বলবো? প্রাইমারি অ্যালকিল গ্রুপ যখন 1 ডিগ্রি হাইড্রোজেন অপসারিত হবে। আমরা আগের ক্লাসে বিভিন্ন ডিগ্রির হাইড্রোজেনের নাম শুনেছি। 1 ডিগ্রি হাইড্রোজেন অপসারিত হয় তখন প্রাইমারি হবে, মনে থাকবে। এই প্রাইমারি অ্যালকিল গ্রুপ আবার 3 রকম হতে পারে, যেমন নরমাল কখন? যেমন প্রান্তীয় কার্বনের, মনে রাখবে নরমাল অ্যালকিল গ্রুপ 3 রকম হতে পারে। নরমাল এন দিয়ে প্রকাশ করা হয় যখন প্রান্তীয় কার্বনের আগের কার্বনে কোনো শাখা থাকে না। যেমন উদাহরণ হিসেবে যদি আমরা বলি CH3 CH2 CH2, এই একটা 1 ডিগ্রি হাইড্রোজেন চলে যাওয়ার ফলে উৎপন্ন অ্যালকিল গ্রুপ। তাহলে এটা প্রাইমারি অ্যালকিল গ্রুপ। এটা হলো প্রান্তীয় কার্বন, তার আগের কার্বনে এই কার্বনে কোনো শাখা নেই, ফলে একে আমরা নরমাল বলি। যেমন এর নাম কি হবে? নরমাল প্রোপাইল বা এন প্রোপাইল। বোঝা গেছে না? যে শেষ কার্বনটার আগের কার্বনের শাখা থাকা না থাকার উপর ভিত্তি করে প্রাইমারি অ্যালকিল গ্রুপকে আমরা 3টা ভাগে ভাগ করি। যেমন সেকেন্ডারি বা আইসো, কি বলা হয়? আইসো অ্যালকিল গ্রুপ কাকে বলা হবে? সে প্রান্তীয় কার্বনের ঠিক আগের কার্বনে একটি শাখা থাকে, যেমন CH3 CH CH2 CH3। দেখতে পাচ্ছ, প্রান্তীয় কার্বনের আগের কার্বনে একটা শাখা আছে, ফলে এটার নাম কি হবে? আইসো। মোট 4টা কার্বন আছে, তাহলে শাখা থাকার জন্য আইসো, আর 4টা কার্বন থাকলে বিউট, আর তার সাথে আইল কোথাটা যুক্ত হবে, ফলে কি নাম হবে? আইসো বিউটাল। দেখতে পাচ্ছ, যে কোনো ধরনের যৌগ নামকরণই তো আজকে আমাদের ইন্টারেস্টিং বিষয়। আমরা কিভাবে ম্যানুফ্যাকচারিং নাম আমরা নিজেরাই নামটা বানাবো, এবং IUPACর এটাই হলো টার্গেট, এমন একটা নাম দেওয়া যাতে গোটা পৃথিবীর মানুষ একই নামে যৌগটাকে চিনতে পারে। আমরা বিদেশে গিয়ে যদি বলি জল, তাহলে এই জল বুঝতে পারবে, বা বিদেশি কোনো ভাষায় আমাদের কোনো একটা যৌগের নাম বললে আমরা নাও চিনতে পারি, কিন্তু এই পদ্ধতিতে যৌগের নাম এমনই গোটা পৃথিবীর মানুষ কিন্তু একটা যৌগকে একটা নামেই চেনে। বোঝা গেছে? ফলে এর গুরুত্ব কিন্তু ভীষণ, এবং এর ভ্যারাইটিও বিভিন্ন যৌগের নামকরণের বিভিন্ন ধরন, আমরা বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে থাকি, সেগুলো আমরা ধীরে ধীরে শিখব। আমরা চলে আসবো আরেক ধরনের প্রাইমারি হতে পারে, যাকে বলা হয় নিওফর্ম। কাকে বলা হবে? প্রান্তীয় কার্বনের আগের কার্বনের 2টি শাখা থাকবে, এক্ষেত্রে 2টি শাখা থাকবে। যেমন দেখো CH3 CH2, এই প্রান্তীয় কার্বনের আগের কার্বন যেটা আছে তার উপর একটা শাখা, নিচে একটা শাখায়, একে 1 2 3 4 5টা কার্বন আছে, ফলে এই অ্যালকিল গ্রুপটার নাম হয় 5 নিওফর্ম আছে। 5টা কার্বন থাকার জন্য পেন্ট, তার সাথে আইল কোথাটা যুক্ত হবে, তাহলে কি নাম হবে? পেন্টাইল, নিওপেন্টাইল গ্রুপ, আইসোবিউটাইল গ্রুপ। এইভাবে প্রাইমারি যে অ্যালকিল গ্রুপ 3 রকম হয়। বোঝা গেছে? 3 রকম। প্রান্তীয় কার্বনের আগের কার্বনে যদি শাখা না থাকে, নরমাল মানে কোনো শাখা যদি না থাকে, কোথাও কোনো শাখা না থাকে। আইসো প্রান্তীয় কার্বনের আগের কার্বনে যদি একটা শাখা থাকে, আর নিওফর্ম প্রান্তীয় কার্বনের আগের কার্বনে যদি 2টো শাখা থাকে। এলো প্রাইমারি অ্যালকিল গ্রুপ। আমরা অ্যালকিল গ্রুপকে 3টা ভাগে ভাগ করি, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। ঠিক আছে? এবার সেকেন্ডারি অ্যালকিল গ্রুপ কীরকম হবে? কাকে বলবো সেকেন্ডারি? এক্ষেত্রে কিন্তু 2 ডিগ্রি হাইড্রোজেন অপসারিত হবে। 2 ডিগ্রি হাইড্রোজেন অপসারিত হয়, যেমন CH3 CH2 CH3, বা এই একটা যৌগ। এই যে কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে, সেই হাইড্রোজেনটা যদি অপসারিত হয় তাহলে কি তৈরি হবে? CH3। আবার বলছি, এখানে দেখতে পাচ্ছ এই কার্বনটা 2 ডিগ্রি কার্বন,
এই 2 ডিগ্রি কার্বন থেকে যদি একটা হাইড্রোজেন অপসারিত হয় তাহলে কোন গ্রুপটা তৈরি হবে? এই গ্রুপটা তৈরি হবে। ফলে এই গ্রুপটা হলো একটা 2 ডিগ্রি অ্যালকিল গ্রুপ, কারণ 2 ডিগ্রি হাইড্রোজেন অপসারণের ফলে তৈরি হলো। এর নাম কি হবে? এই 2 ডিগ্রি এর নাম হবে সেকেন্ডারি 1 2 3 আছে প্রোপাইল, সেকেন্ডারি প্রোপাইল অ্যালকিল গ্রুপ। আমরা সেকেন্ডারিকে সংক্ষেপে আবার সি দিয়েও লিখতে পারি, শুধু এস দিয়েও লিখতে পারি। বোঝা গেছে? আরেক ধরনের আছে যাকে টারশিয়ারি অ্যালকিল গ্রুপ বলা হয়। ফলে অ্যালকিল গ্রুপ একটা ভালো ইম্পর্টেন্ট টারশিয়ারি অ্যালকিল গ্রুপ কি 3 ডিগ্রি হাইড্রোজেন অপসারিত হবে, 3 ডিগ্রি হাইড্রোজেন অপসারিত হয়। যেমন দেখো CH3 সি, এইখানে একটা CH3 গ্রুপ আছে, এখানে একটা CH3 গ্রুপ আছে, আর এর সাথে এই হাইড্রোজেনটা হলো 3 ডিগ্রি হাইড্রোজেন। ফলে এরকম 3 ডিগ্রি হাইড্রোজেন অপসারিত হওয়ার ফলে যে গ্রুপের সৃষ্টি হয় তাকে বলা হয় টারশিয়ারি অ্যালকিল গ্রুপ। কটা কার্বন আছে? 4টা। টারশিয়ারিকে TERTও দিয়ে লেখা হয়, শুধু টি দিয়েও লেখা হয়, বানান করেও লেখা হয়। টারশিয়ারি 1 2 3 4টা কার্বন আছে, টারশিয়ারি বিউটাইল গ্রুপ। এই হলো অ্যালকিল গ্রুপের একটা শ্রেণীবিভাগ। বোঝা গেছে আমার কথাটা? তাহলে হাইড্রোকার্বন থেকে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু অপসারিত হওয়ার ফলে একযোজী যে জৈব যৌগ গ্রুপ তৈরি হয় তাকে বলা হয় অ্যালকিল গ্রুপ, যেটা প্রাইমারি হতে পারে, সেকেন্ডারি, টারশিয়ারি হতে পারে। বোঝা গেছে তো? সহজ আছে জিনিসটা, কিন্তু এই জায়গাগুলো ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এই গ্রুপগুলো দেওয়া থাকবে, তখন সেদিন কিন্তু আমাকে নাম লিখতে হবে। তোমরা বলতে পারবে এরকম একটা অ্যালকিল গ্রুপের নাম কি হবে? বলে এই অ্যালকিল গ্রুপটার নাম কি হবে বলো তো? CH3 CH CH3 CH2, এই অ্যালকিল গ্রুপটার নাম কি হবে? দীর্ঘ শৃঙ্খল গঠন। IUPACতে নামকরণ করতে গেলে দীর্ঘ শৃঙ্খল গঠন ভীষণ ইম্পর্টেন্ট। কিন্তু এর আগে আমরা যে শব্দমূল দেখলাম, নিশ্চয়ই বোঝা গেছে কার্বন মূল শৃঙ্খল, যেটা প্রিন্সিপাল চেন, যেটা তার মধ্যে থাকা কার্বনের যে সংখ্যা, সেই সংখ্যাটাকে অনুযায়ী আমরা মিথ প্রবিউট বলে থাকি। সেই সঙ্গে হাইড্রোকার্বন থেকে উৎপন্ন অ্যালকিল গ্রুপের নাম শ্রেণীবিভাগ আমরা দেখলাম। এটাও ভীষণ ইম্পর্ট্যান্ট দীর্ঘ শৃঙ্খল গঠনটা আমরা দেখব। যেমন দেখো একটা যৌগ CH3 CH CH3, এরকম যদি একটা যৌগ হয় CH2 CH3, এ একটা যৌগ, একে দীর্ঘ শৃঙ্খল গঠনটা আমরা কোনটা দীর্ঘ শৃঙ্খল গঠন? মনে রাখবে দীর্ঘ শৃঙ্খল গঠনে যে শৃঙ্খলে, সেই শৃঙ্খলে সর্বাধিক সংখ্যক যাতে কার্বন থাকে, সর্বাধিক সংখ্যক কার্বন থাকতে হবে। মনে থাকবে কথাটা? এটা ভীষণ ইম্পর্টেন্ট। যেমন এই যৌগটার যদি আমরা শৃঙ্খল তৈরি করি, তাহলে সেই শৃঙ্খলটা কীরকম হতে পারে? একটা শৃঙ্খল এরকম হতে পারে CH3 CH3 CH2 CH3 CH2 CH2 CH3, একটা শৃঙ্খল এটা হতে পারে। এটা একটা শৃঙ্খল যেখানে কার্বনের সংখ্যা 1 2 3 4 5 5। আর একটা শৃঙ্খল কি হতে পারে? CH3 CH2 CH3 CH2 CH2 CH3। আর একটা শৃঙ্খল কি হতে পারে বলো তো? আর একটা শৃঙ্খল এটা হতে পারে, এই একটা শৃঙ্খল হতে পারে এই দিকটা। তাহলে এখানে কার্বন সংখ্যা 1 2 3 4 5 6, এখানে কার্বন সংখ্যা 6। আর একটা শৃঙ্খল কি হতে পারে? আর একটা শৃঙ্খল এই শৃঙ্খলটা হতে পারে যেখানে কার্বনের সংখ্যা 1 2 3 4 5। তাহলে সঠিক শৃঙ্খল কোনটা বলো তো? মনে রাখবে সর্বাধিক সংখ্যক কার্বন যে শৃঙ্খলটাতে থাকবে সেই শৃঙ্খলটা সর্বাধিক হবে, এবং কন্টিনিউয়াস কার্বন হতে হবে, ব্রেক হলে হবে না। এই কার্বনের সাথে এই কার্বন শৃঙ্খল তৈরি করা যাবে না, পর থাকতে হবে। তাহলে এই যে এই শৃঙ্খলটা সঠিক নয়, এই শৃঙ্খলটা হলো সঠিক। ফলে এমন একটা দীর্ঘ শৃঙ্খল তৈরি করতে হবে যেখানে কার্বন সংখ্যা কিন্তু সর্বাধিক থাকে। বোঝা গেছে? এটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এটা ভুল হলে জৈব যৌগের IUPACতে নামকরণ ভুল হবেই, বাকি সমস্ত নিয়মগুলো কিন্তু ভুলে চলবে। আমরা যদি দেখি এরকম দীর্ঘ শৃঙ্খল গঠনের ক্ষেত্রে, মনে করো এইখানে একটা আছে, তাহলে এটার ক্ষেত্রে কি হবে? C2H5 CH3
CH2CH3। এটা দীর্ঘ শৃঙ্খল যদি গঠন করি তাহলে সর্বাধিক কার্বন সংখ্যা কত হবে বলো তো? আমরা যদি এই দিক দিয়ে শৃঙ্খলটা তৈরি করি তাহলে কার্বন সংখ্যা 1 2 3 4 4 হবে। আবার শৃঙ্খলটা যদি আমরা উপর দিক দিয়ে তৈরি করি তাহলে 1 2 3 4 5, ফলে সঠিক শৃঙ্খল হবে এটা। বোঝা গেছে কথাটা? বোঝাতে পেরেছি তো? কারণ এখানে দুটো কার্বন আছে, তাহলে 1 2 3 4 5 সঠিক শৃঙ্খল হবে এটা। বোঝা গেছে? এটা সঠিক শৃঙ্খল হবে না। এই যে দীর্ঘ শৃঙ্খল গঠন, এটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে। এমন শৃঙ্খল তৈরি করতে হবে যাতে ওই শৃঙ্খলের মধ্যে সর্বাধিক সংখ্যক কার্বন থাকে। বোঝা গেছে কথাটা? তাহলে সর্বাধিক সংখ্যক কার্বনযুক্ত শৃঙ্খল তৈরি করতে হবে। সেই সঙ্গে মনে রাখবে যে মনে করো এরকম একটা যৌগ আছে CH3 CH3 CH2 CH3। তো এটা যদি সর্বাধিক শৃঙ্খল হয় তাহলে শৃঙ্খলে বাইরে যারা পড়ে যাবে, শৃঙ্খলে বাইরে যারা থাকবে, আজকে থেকে মনে রাখবে তাদেরকে শাখা বলা হবে। ফলে এটা একটা শাখা, এটা একটা শাখা, যারা মূল শৃঙ্খলের বাইরে পড়ে যাবে। তাহলে শাখা সম্পর্কেও পরিচিতি হয়ে গেল, আমাদের দীর্ঘ শৃঙ্খল গঠন সম্পর্কেও জানা হয়ে গেল। এবার আমরা দেখব নাম লেখার সময়, জৈব যৌগের নাম লেখার সময় কিছু মনে রাখবে যে দুটি শব্দের মধ্যে কোনো ফাঁকা থাকবে না, ফাঁকা থাকে না। মনে থাকবে দুটা শব্দ যখন বানান করে লিখবো তাদের মধ্যে ফাঁকা থাকবে না, 1 নম্বর। 2 নম্বর, শব্দ আর সংখ্যার মাঝে ছোট হাইফেন ব্যবহার করা হবে, ছোট হাইফেন ব্যবহার করা হবে। আর দুটি সংখ্যা যদি হয় তো দুটি সংখ্যার মাঝে কমা ব্যবহার করা হবে, কমা। বোঝা গেছে? এই হলো ছোট একটা নাম লেখার পদ্ধতি। আমরা যখন শব্দগুলো লিখবো তখন শব্দগুলোর মাঝে কোনো গ্যাপ থাকবে না, 1 নম্বর। 2 নম্বর, শব্দ আর সংখ্যা যদি হয় তাহলে তাদের মাঝে ছোট হাইফেন ব্যবহার করতে হবে। আর 3 নম্বর, দুটো সংখ্যার মাঝে আমাদের কমা ব্যবহার করতে হবে। এইভাবে IUPACতে নাম লেখার আমরা প্রচলন আছে। তাহলে আমরা দীর্ঘ শৃঙ্খল গঠন দেখলাম, শাখাও দেখলাম। দীর্ঘ শৃঙ্খলের বাইরে যারা পড়বে তাদেরকে শাখা বলা হবে। বোঝা গেছে তো? অসুবিধার কিছু নেই, ঠিক আছে? বাইরে যারা পড়বে তারা শাখা হবে, এবং নাম লেখার সময় এদের মধ্যে কোনো গ্যাপ রাখা হয় না। এবার আমরা সরাসরি IUPACতে বিভিন্ন শ্রেণীর, আমাদের বইতে একটু আরও বইগুলোতে বিস্তারিতভাবে নানানভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছে। আমরা এক একটা গ্রুপের ক্ষেত্রে সেই নিয়মগুলো অ্যাপ্লাই করব, এবং বিভিন্ন শ্রেণীর যে জৈব যৌগগুলো আছে তাদের শ্রেণী ধরে ধরে আমরা নামকরণ করার চেষ্টা করব। শাখা উল্লেখ কিভাবে IUPACতে নাম করতে গেলে, IUPACতে নামকরণের ক্ষেত্রে শাখা উল্লেখটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আমরা কিভাবে শাখা উল্লেখ করতে হয় ওরকম যদি আমরা দেখি তাহলে দেখো, এখানে আমি লিখছি C2H5, অর্থাৎ এখানে আরেকটা CH3 করে দিলাম, CH2CH3। ঠিক আছে? এই একটা জৈব যৌগ, এবং এক্ষেত্রে যে মুখ্য শৃঙ্খল যেটা হবে সেটা হলো, এটা শৃঙ্খল গঠনটা তো ইম্পর্টেন্ট। আগে বলেছি দেখো, কার্বন সংখ্যা 1 2 3 4 5 6, এটা হবে দীর্ঘ শৃঙ্খল। এই শৃঙ্খলে বাইরে যারা পড়ে গেল তাদেরকে শাখা বলা হবে। ফলে এটা একটা শাখা, এটা একটা শাখা, এটা একটা শাখা। এবং এই শাখাগুলোর নাম আছে, অ্যালকিল গ্রুপের নাম অনুসারে শাখার নাম হয়। একটা কার্বন আছে, তার মিথ, এবং তার সাথে কি যুক্ত হবে? আইল কথাটা যুক্ত হবে, ফলে এই শাখাটার নাম হবে মিথাইল। সংক্ষেপে অনেক সময় MEO থাকে, মিথাইল। যেমন এটা দুটো কার্বনওয়ালা শাখা, ইথ, তার সাথে আইল কথাটা যুক্ত হলে এর নাম হবে ইথাইল। এটা অনেক সময় ET দিয়ে অনেক জায়গায় থাকে। তাহলে MEET সংক্ষিপ্ত নামগুলো মনে রাখার চেষ্টা করবে, এবং এই হলো শাখা নাম উল্লেখ। কিন্তু শাখাকে কিভাবে উল্লেখ করতে হয় তুমি মনে রাখবে যে একই শাখা যদি দুটো থাকে, মনে থাকবে কি বললাম? একই শাখা, মনে রাখবে একই শাখা যদি দুটি হয় তাহলে ডাই কথাটা ব্যবহার করা হয়, ডাই। যদি 3টি হয় তাহলে ট্রাই কথাটা ব্যবহার করা হয়। যেমন এই দুটো শাখা একই আছে, ফলে এই দুটো শাখাকে আমরা বলবো ডাই মিথাইল। শাখাটা মিথাইল গ্রুপ এবং দুটো শাখা আছে, তাহলে কী নাম হবে বলো তো? ডাই মিথাইল। আমরা যদি আরেকটা শাখা মনে করি, এখানে আরেকটা মিথাইল শাখা থাকতো, তাহলে কি বলতাম? 3টা ট্রাই মিথাইল। কিন্তু শাখা উল্লেখ করার আগে নম্বর সহ শাখা উল্লেখ করতে হয়।
নম্বর সহ শাখা উল্লেখ করতে হবে। মনে থাকবে কথাগুলো, অনেক ছোট ছোট কথাগুলো আসবে, আবার বারবার বলা হবে। এবং মনে রাখবে যতগুলো শাখা ততগুলো নম্বর, যতগুলি শাখা থাকবে, যতগুলি শাখা ঠিক ততগুলো। যেমন মনে করি একই কার্বনের দুটো শাখা আছে, মানে একটা সংখ্যা দিয়ে প্রকাশ করা যাবে না, দুটো শাখার জন্য দুটো সংখ্যা ব্যবহার করতে হবে। যতগুলো শাখা ততগুলি সংখ্যা, মনে থাকবে এই ছোট ছোট কথাগুলো কিন্তু মনে রাখতে হবে। ততগুলো সংখ্যা ব্যবহার করা হবে। যেমন আবার দেখো এখানে একটা শাখা আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, তাহলে তিনটা মিথাইল গ্রুপ আছে, ফলে আমরা তিনটে বলবো ট্রাই মিথাইল। আবার একটা ইথাইল গ্রুপ আছে, এর নাম হবে ইথাইল, একটাই আছে। আর শাখাগুলোর আলফাবেটিক্যালি উচ্চারণ দেখবে, যেমন মিথাইলের এম লেটার, ইথাইলের ই লেটার। বোঝা গেছে? ফলে যখন আমরা বিভিন্ন শাখা উল্লেখ করব, তখন ভিন্ন ভিন্ন শাখা যদি থাকে তাহলে আলফাবেটিক্যালি ই আগে আসবে, এম পরে আসবে। ফলে আগে এই গ্রুপটা শাখাটা উল্লেখ করতে হবে, তারপর পরের শাখা উল্লেখ করতে হবে। এটাকে আলফাবেটিক্যালি বা বর্ণানুক্রমিক আমরা বলে থাকি। ফলে কি দাঁড়ালো, যে জৈব যৌগে কি হয়, জৈব যৌগে কিন্তু শাখাটা একটা ফ্যাক্টর। মনে রাখবে শাখা কাকে বলবো, যে মূল যে শৃঙ্খলটা, সে মূল শৃঙ্খলের বাইরে যারা পড়ে যাবে তাদেরকে শাখা বলা হয়। অ্যালকিল গ্রুপের শাখা যদি হয় তাহলে এইভাবে তাদের নামকরণ করা হয়। একই শাখা যদি দুটো থাকে তাহলে ডাই শব্দ ব্যবহার করা হয়, তিনটা থাকলে ট্রাই, চারটা থাকলে টেট্রা ইত্যাদি। যখন আমরা একের বেশি শাখা উল্লেখ করি তখন তাদের নম্বরগুলো সহ উল্লেখ করতে হয়, অর্থাৎ শাখা উল্লেখ করার সময় নম্বর থাকবে। যে কোনো শাখা যখন আমরা লিখব তখন নম্বর সহ লিখতে হয়। আর সেই সঙ্গে মনে রাখবে যতগুলো শাখা থাকবে ততগুলো নম্বর কিন্তু লিখতে হয়। বোঝা গেছে? এটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা বক্তব্য, শাখা উল্লেখ। আমরা এবার সরাসরি অর্গানিক কেমিস্ট্রি যে বিভিন্ন শ্রেণী, যেটা বলেছিলাম সমস্ত কথাগুলো, যে কথাগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, এই কথাগুলোকে মনে রেখে আমরা শ্রেণী ধরে ধরে আইইউপিএসসিতে কীভাবে নামকরণ করা হয় সেই দিকে ধীরে ধীরে এগোবো। আমরা প্রথমে দেখব তাহলে আইইউপিএসসি নামকরণ। ভালো করে খেয়াল করে দেখবে, আমরা যেই জায়গাগুলো আলোচনা করলাম সেই জায়গাগুলোকে যতটা সম্ভব প্রয়োজন হলেই আমি আবার মনে করিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা প্রথমে সম্পৃক্ত হাইড্রোকার্বনের নামকরণ করব। সম্পৃক্ত হাইড্রোকার্বন জানা আছে নিশ্চয়ই। সম্পৃক্ত হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন কাকে বলে? হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন মনে রাখবে, সম্পৃক্ত হাইড্রোকার্বন যে সমস্ত জৈব যৌগ শুধু কার্বন আর হাইড্রোজেন দিয়ে তৈরি এবং দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকে না, তাদের বলা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন। শুধু কার্বন আর হাইড্রোজেন দিয়ে তৈরি, মনে থাকবে শুধু কার্বন আর হাইড্রোজেন দিয়ে থাকবে। এবং যে সমস্ত যৌগের মধ্যে কি থাকবে না, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে না। বোঝা গেছে? দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকবে না, তাদেরকে বলা হবে সম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে যে সমস্ত জৈব যৌগ কার্বন আর হাইড্রোজেন দিয়ে তৈরি, যাদের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকে না, তাদেরকে বলা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন। এবং সম্পৃক্ত হাইড্রোকার্বনের নামকরণে ইউপিএকের যে নিয়মগুলো, সেই নিয়মগুলো একটা একটা করে মনে রাখার চেষ্টা করতে হবে। যেমন প্রথম হলো দীর্ঘ শৃঙ্খল গঠন। আমরা বুঝে গেছি দীর্ঘ শৃঙ্খল কীভাবে গঠন করতে হয়। দীর্ঘ শৃঙ্খল গঠন, দীর্ঘ শৃঙ্খল গঠন, ঠিক আছে। 2 নম্বর নম্বর প্রদান। এই দীর্ঘ শৃঙ্খলের কার্বনগুলোকে নম্বর প্রদান করতে হবে। মনে রাখবে নম্বর প্রদানে যেদিকে শাখা কাছে, যেদিকে শাখা কাছে সেদিক দিয়ে নম্বর শুরু, সেদিক থেকে শুরু। নম্বর হাইড্রোকার্বনের নম্বর প্রদানের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, বেশ কিছু তথ্য মনে রাখতে হয়। আর 3 নম্বর, যদি শাখা থাকে তাহলে নম্বর সহ শাখা উল্লেখ করব। তো শাখা উল্লেখ তো আমি দেখালাম যে কিভাবে একাধিক শাখা থাকলে কিভাবে উল্লেখ করতে হয়। ফলে এখানে আর বিস্তারিত আলোচনা করা হচ্ছে না, আমি এই পয়েন্টগুলো আলাদা করে দিয়েছি। যদি অসুবিধা হয় তো আবার আমি আলোচনা করব। 4 নম্বর, সেটা কার্বন সংখ্যা, মূল শৃঙ্খল যেটা, সেই কার্বন সংখ্যা অনুযায়ী, কার্বন সংখ্যা অনুযায়ী মিট ইথ, মনে থাকবে মূল যে শৃঙ্খল প্রিন্সিপাল যে চেইনটা আছে সেই চেইনের কার্বন সংখ্যা অনুযায়ী মিট ইথ, তার সাথে এন কথাটা যুক্ত করতে হবে। এই হলো নামকরণের ছোট একটা নিয়ম।
এবং এর মধ্যে নম্বর প্রদানের ক্ষেত্রে বারবার বলছি, যেদিকে শাখা কাছে থাকবে সেদিকে নম্বর শুরু হবে। একাধিক শাখা যদি থাকে তাহলে শাখাগুলোর যোগফল যেদিক দিয়ে কম হবে সেদিক দিয়ে নম্বর দিতে হবে। এই ছোট্ট নিয়মটা আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষেত্রে এবার অ্যাপ্লাই করব। যেমন দেখো, তাহলে এই যৌগটার নাম প্রথম আমরা জৈব যৌগের নাম করতে যাচ্ছি। বলো দেখি এই যৌগটার নাম কি হবে? IUPACতে এই যৌগটার নাম করো। ভীষণ ইন্টারেস্টিং, পড়াটাকে এনজয় করো, দেখো ভালো লাগবে। সমস্ত যৌগের নাম আমরা IUPACতে বলে দিতে পারি কিভাবে আমরা নামটাকে তৈরি করব, তাই কিনা বলো? তাহলে দেখো, দীর্ঘ শৃঙ্খল কোনটা হবে? দীর্ঘ শৃঙ্খল হলো এটা। যদিও এই দিক দিয়ে, যদি এই দিক দিয়ে তৈরি করতাম তবু একই কার্বন, বিভিন্ন দিকে দীর্ঘ শৃঙ্খলের কার্বন সংখ্যা একই হলে যে কোনো দিকে তুমি তৈরি করতে পারো। তাহলে দীর্ঘ শৃঙ্খল হয়ে গেল 1 নম্বর নিয়ম। 2 নম্বর নম্বর প্রদান। দেখো একটা শাখা আছে এবং শাখাটা এই দিক দিয়ে কাছে আছে, ফলে এই দিক দিয়ে নম্বর প্রদান করব। 2, 3, 4 নম্বর প্রদান হয়ে গেল। 2 নম্বর চলে গেলাম। 3 নম্বর নম্বর সহ শাখা উল্লেখ। দেখো CH3 একটা শাখা আছে 2 নম্বরে, তাহলে নম্বর সহ শাখা উল্লেখ করব 2 মিথাইল। বোঝা গেছে? নম্বর সহ শাখা উল্লেখ হয়ে গেল। এবার কার্বন, যে মূল যে শৃঙ্খল, সেই শৃঙ্খলে কার্বন সংখ্যা অনুযায়ী মিথিত কটা কার্বন আছে? 1, 2, 3, 4। 4টা থাকলে কি হয়? বিউট। তার সাথে এন কথাটা যুক্ত হবে, তাহলে কি নাম হবে? বিউটেন। এই হলো প্রথম নাম, 2 মিথাইল বিউটেন। কেমন লাগলো বলো তো? বোঝা গেছে? একদম ছোট্ট একটা নিয়ম এখানে আছে। প্রথমে দীর্ঘ শৃঙ্খল গঠন, নম্বর প্রদান, তারপরে নম্বর শাখা উল্লেখ, কার্বন যে প্রিন্সিপাল যে চেইনটা আছে, শব্দ রুট যে আছে, সেই শব্দমূলের কার্বন সংখ্যার যে মিথিত তার সাথে এন কথাটা যুক্ত করতে হবে। এই হলো 2 মিথাইল বিউটেন। আমরা আরেকটা যৌগের কথা যদি বলি, CH3, তারপরে CH2, CH, মনে করো CH3, CH2, CH3, এই একটা জৈব যৌগ। আমি এখানে আর একটা শাখা দিয়ে দিলাম C2H5। এটার নাম কি হবে? বোঝা গেছে আমার কথাটা? এটার ক্ষেত্রে যদি আমরা দীর্ঘ শৃঙ্খলটা গঠন করি, তাহলে এটা হলো দীর্ঘ শৃঙ্খল। এই দিক দিয়েও দীর্ঘ শৃঙ্খল হতো, অসুবিধা কিছু নেই। তাহলে কার্বন সংখ্যা যেহেতু বাড়বে না, ফলে এটা দীর্ঘ শৃঙ্খল হলো। এবার দুটো শাখা আছে, এই শাখাটা মিথাইল, এই শাখাটা মিথাইল মানে এম দিয়ে শুরু, আর এই শাখাটা ইথাইল মানে ই দিয়ে শুরু। আলফাবেটিক্যালি এটা আগে আছে। এবার নম্বর প্রদান করব। কোন দিক দিয়ে নম্বর? যেদিক দিয়ে নম্বর দাও না কেন, 1, 2, 3 নম্বরে শাখাগুলো আছে, এই দিক দিয়েও 3 নম্বরে, তাহলে তুমি যে কোনো দিক দিয়ে নম্বর দিতে পারো, অসুবিধার কিছু নেই। নম্বর প্রদান হয়ে গেল। বোঝা গেছে তো? বোঝা যাচ্ছে তো? তাহলে নম্বর প্রদান হয়ে গেল। এবার নম্বর সহ শাখা উল্লেখ করব। যেহেতু একাধিক শাখা আছে, ফলে আলফাবেটিক্যালি উল্লেখ করব। প্রথমে কি হবে? 3 ইথাইল, তারপরে কি হবে? 3 মিথাইল, তারপরে 5টা কার্বন আছে, কার্বন সংখ্যা অনুযায়ী মিথিত 5টা থাকলে পেন্ট, তার সাথে এন কথাটা যুক্ত হবে, ফলে কি নাম হবে? 3 ইথাইল, 3 মিথাইল পেন্টেন। এবং শব্দগুলো দেখো লিখছি, এদের মধ্যে কোনো গ্যাপ থাকবে না, এবং যেখানে হাইফেন ব্যবহার করা হবে, কমা ব্যবহার করার কমা হবে। এইভাবে আমরা কি করতে পারি? সম্পৃক্ত হাইড্রোকার্বনের নামকরণ করে থাকি। বোঝা গেছে তো? আর একটা যদি দিই, ভীষণ এইভাবে আমাদের গ্রুপ ধরে ধরে এক একটা শ্রেণীর নামকরণ, ছোট ছোট নিয়ম আসবে এবং নামকরণগুলো করতে হবে। বোঝা গেছে? যদি বলা হয় বলো তো এটার নামকরণ কি হবে, IUPACতে এটার নাম কি হবে? ঠিক আছে, তো এটা সংক্ষিপ্ত সংকেত আছে, সংক্ষিপ্তটাকে ভেঙে দিতে হবে। এই কার্বনটার সাথে 4টা CH3 আছে, আমি 4টা CH3, এইভাবে কিন্তু সংক্ষিপ্ত সংকেতকে বিবর্ধিত করতেও শিখতে হবে। তো বলো তো দীর্ঘ শৃঙ্খল কি কোনটা হবে? এই 3টা কার্বন দীর্ঘ শৃঙ্খলের মধ্যে থাকবে, এর বেশি রাখা যাবে না, তাই কিনা বলো? খুব সহজ। তা হলো, এবার এর নাম যদি যে দিক দিয়ে নম্বরিং করো না কেন, এই দুটো শাখা হবে। তাহলে দুটো শাখা 2 নম্বরে আছে, তাহলে কি লিখবো? 2, 2। যতগুলো শাখা ততগুলো সংখ্যা ব্যবহার করতে হবে। দুটো শাখা থাকার জন্য ডাই, যেহেতু একই শাখা, শাখাটা হলো মিথাইল, তাহলে 2, 2 ডাই মিথাইল। বলো লিখি, 2, 2 ডাই মিথাইল। কটা কার্বন আছে? 3টা, তাহলে কি হবে? প্রোপেন। তাহলে এই যৌগটার নাম হবে 2, 2 ডাই মিথাইল প্রোপেন। 2 নম্বরে দুটো শাখা আছে, শাখা দুটো মিথাইল, একই শাখা, সেই জন্য ডাই শব্দটা আসলো, ফলে 2, 2 ডাই মিথাইল প্রোপেন।
বোঝা গেছে? এইভাবে আমরা কি করি, সম্পৃক্ত হাইড্রোকার্বনের নামকরণ করে থাকি। তোমরা বলো তো এই সম্পৃক্ত হাইড্রোকার্বনটার নাম কি হবে? CH3 CH CH2 CH3। এই হাইড্রোকার্বনটার IUPACতে নাম কি হবে? অ্যালকিন শ্রেণীর IUPACতে নাম অ্যালকিন। মনে রাখবে, যে সমস্ত জৈব যৌগে হাইড্রোকার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে তাদেরকে অ্যালকিন বলে। আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বনের নামকরণ দেখলাম এবং সেখানে দীর্ঘ শৃঙ্খল গঠন, শাখা উল্লেখ, ওই বিষয়গুলো কিন্তু বারবার আসবে। তো অ্যালকিনের প্রথমে আমরা বলি অ্যালকিনের সাধারণ নাম কিভাবে করা হয়। অ্যালকিনের সাধারণ নাম, অ্যালকিন জানো তো, কার্বন আর হাইড্রোজেন দিয়ে গঠিত এবং যে সমস্ত যৌগে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে তাদেরকে অ্যালকিন বলে। অ্যালকিনের সাধারণ নাম কিভাবে করা হয়? কার্বন সংখ্যা অনুযায়ী, কার্বনের সংখ্যা অনুযায়ী এই মিথ ইথ শব্দগুলো ব্যবহার করা হয়, আর তার সাথে ইলিন কথাটা যুক্ত করা হয়। ইলিন, মনে রাখবে ইলিন। যেমন এই যৌগটা দুটো কার্বনওয়ালা যৌগ ইথ, তার সাথে ইলিন কথাটা যুক্ত হয়, ফলে এর নাম হয় ইথিলিন। ইলিন, ইথিলিন। যেমন CH3 এই যৌগটার প্রচলিত নাম বা সাধারণ নাম, তিনটা কার্বন আছে প্রপ, তার সাথে ইলিন কথাটা যুক্ত করা হয়, ফলে একে বলা হয় প্রোপিলিন। এই হলো প্রচলিত নাম বা সাধারণ নাম, মনে থাকবে? তাহলে কার্বন এবং হাইড্রোজেন দিয়ে গঠিত যে সমস্ত যৌগের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে তাদেরকে বলা হয় অ্যালকিন। অ্যালকিনের সাধারণ নাম হলো কার্বন সংখ্যা অনুযায়ী মিথিত, তার সাথে ইলিন কথাটা যুক্ত করে এদের সাধারণ নামকরণ করা হয়। কিন্তু IUPACতে নামকরণের ক্ষেত্রে এদের বেশ কিছু নিয়ম ফলো করা হয়। আমরা একটা একটা করে শ্রেণী দেখে দেখে নামকরণগুলো পড়ছি। যেমন দীর্ঘ শৃঙ্খল গঠন, দীর্ঘ শৃঙ্খল গঠন। আর শৃঙ্খল গঠন তো আমরা বুঝে গেছি, দীর্ঘ শৃঙ্খল গঠন করব। 2 নাম্বার হলো নম্বর প্রদান। অ্যালকিনের ক্ষেত্রে নম্বর প্রদানের ক্ষেত্রে মনে রাখবে যেদিকে দ্বিবন্ধন কাছে হবে, যেদিকে দ্বিবন্ধন কাছে সেদিক থেকে নম্বর শুরু হবে, মনে থাকবে? সেদিক থেকে নম্বর শুরু, অসুবিধার কিচ্ছু নেই। 3 নম্বর নম্বর সহ শাখা উল্লেখ। নম্বর সহ এবং শাখা উল্লেখ আমরা দেখে গেছি, তাহলে নম্বর সহ শাখা উল্লেখ করব 3 নাম্বার। 4 নাম্বার মনে রাখবে কার্বন সংখ্যা অনুযায়ী মিথ ইথ, কার্বন সংখ্যা অনুযায়ী মিথ ইথ, ঠিক আছে, মিথিত হবে। তারপরে যেটা মনে রাখবে কি, যে দ্বিবন্ধনের নম্বর, দ্বিবন্ধনটা যত নম্বরে থাকবে সেই দ্বিবন্ধনের নম্বর প্লাস ইন কথাটা যুক্ত করব। এই হলো ছোট্ট একটা নিয়ম। দ্বিবন্ধন যুক্ত হাইড্রোকার্বনের নামকরণে 1 নম্বর হলো দীর্ঘ শৃঙ্খল গঠন, 2 নম্বর হলো নম্বর প্রদান, 3 নম্বর হলো শাখা উল্লেখ, 4 নম্বর হলো মেইন যে প্রিন্সিপাল যে চেন আছে সেই চেনের কার্বন সংখ্যা মিথিত, তার সাথে দ্বিবন্ধন নম্বরটা উল্লেখ করব এবং ইন দিয়ে শেষ করব। যেমন খুব সহজ আছে, দেখো নিয়মটা ছোট ছোট করে মনে রাখতে পারলে হয়ে গেল। যেমন এই যৌগটার আমরা নামকরণ করব, বলো তো এই যৌগটার নামকরণ কী হবে? IUPACতে কী নাম হবে? যেদিক দিয়ে দ্বিবন্ধন কাছে সেদিক দিয়ে নম্বর দিব। প্রথমে দীর্ঘ শৃঙ্খল গঠন, দীর্ঘ শৃঙ্খল গঠন হয়ে গেল। এবার নম্বর প্রদান, যেদিক দিয়ে দ্বিবন্ধন কাছে আছে নম্বর দেওয়া হলো 2 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়ম নম্বর সহ শাখা উল্লেখ, এখানে শাখা নেই তাহলে 3 নম্বর নিয়ম চলে গেল। 4 নম্বর কার্বন সংখ্যা মিথিত, 3টা কার্বন আছে তাহলে কী লিখব? প্রপ, তাই কিনা বলো? তারপরে দ্বিবন্ধনের নম্বর, দেখো দ্বিবন্ধন এই দিক দিয়ে অগ্রসর হবো যেদিক দিয়ে নম্বরিং দিয়েছি, যেখানে যার নাম্বার যে নাম্বারটার পাশে দ্বিবন্ধন পাবো সেটা তার নম্বর, ফলে কী হবে? 1 ইন, প্রপ 1 ইন। বোঝা গেছে? যেমন আরেকটা যদি বলি, বোঝা গেছে তো? এই যৌগটার নামকরণ যদি করি, বলো তো এটার নামকরণ করো, আমার কথা বোঝা গেছে? তাহলে প্রথমে দীর্ঘ শৃঙ্খল গঠন, তারপরে নম্বর দিব। দেখো এই দিক দিয়ে দিলেও 2 নাম্বার, এই দিক দিয়ে দিলেও 2 নাম্বার, কিন্তু এই দিকে একটা শাখা আছে ফলে এই দিক দিয়ে নম্বরটা আমরা দিব। এইভাবে নম্বর, বোঝা গেছে? 2 দিক দিয়ে একই নম্বরে দ্বিবন্ধন পড়ছে, তখন এই দিক দিয়ে শাখাটা কাছে আছে
ফলে এই দিক দিয়ে নম্বর দিব। বলো তো এটার নামকরণ কি হবে? দীর্ঘ শৃঙ্খল গঠন হয়ে গেছে, তাই তো? বোঝা যাচ্ছে তো দীর্ঘ শৃঙ্খল গঠন। তারপরে নম্বর প্রদান হয়ে গেল, এবার নম্বর সহ শাখা উল্লেখ করব। দেখো 2 নম্বরে একটা শাখা আছে, শাখাটা মিথাইল, ফলে কি নাম হবে? 2 মিথাইল, শাখা উল্লেখ হয়ে গেল। তারপরে কার্বন সংখ্যা মিথিল, 4টা কার্বন আছে, বিউট হয়ে গেল। তারপরে দ্বিবন্ধনের নম্বর, কত নম্বরে দ্বিবন্ধনটা আছে? 2 নম্বরে, তাহলে কি হবে? 2 ইন, তাহলে 2 মিথাইল বিউট 2 ইন। খুব সহজ আছে, আমরা এই নিয়মটাকে যদি মনে রাখতে পারি খুব কঠিন হবেই না। যে কোনো যৌগের নামকরণ আমরা খুব সহজে করতে পারি। বোঝা গেছে? আমরা যদি আরেকটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি দ্বিবন্ধনওয়ালা যৌগে, যেমন মনে করো CH3, তারপরে CH, দ্বিবন্ধন C, CH3, CH2, CH3, এটার নাম কি হবে? তাই কি না? তাহলে দেখবো প্রথমে দীর্ঘ শৃঙ্খল গঠন করব, দীর্ঘ শৃঙ্খল গঠন হয়ে গেল। এবার নম্বর প্রদান, যে দিক দিয়ে দ্বিবন্ধনটা কাছে এদিক দিয়ে যদি দিই 1, 2, 3 নম্বরে পড়ছে দ্বিবন্ধন, এদিক দিয়ে 2 নম্বরে পড়ছে, ফলে এই নম্বরিংটা সঠিক হবে। নম্বরিং সঠিক না হলে কিন্তু নাম ভুল হবেই। তাহলে হয়ে গেল, শাখা আছে 3 নম্বরে, তাহলে কি হবে? 3 মিথাইল, তাই হবে তো? বলো, আমি লিখছি, বলো, তুমি বলো কি নাম লিখবো এরপরে? বলতে পারবে না? দেখো 3 মিথাইল শাখা উল্লেখ হয়ে গেল, 3 নম্বরে চলে আসলাম। 4 নম্বরে মিথিল, 5টা কার্বন আছে, প্যান্ট। তারপরে দ্বিবন্ধনের নম্বর 2 নম্বরে আছে 2, তারপরে এদের শ্রেণী প্রত্যয় ইন দিয়ে শেষ। তাহলে এই যৌগটার নাম কি হবে? 3 মিথাইল প্যান্ট 2 ইন। খুব সহজে নাম আমরা বলতে পারি, কিন্তু এর সঙ্গে মনে রাখবে যদি একাধিক দ্বিবন্ধন থাকে তাহলে কি হবে? একাধিক দ্বিবন্ধন থাকলে সেক্ষেত্রে মনে রাখবে শুধু 4 নাম্বার আর 5 নাম্বার নিয়মটা চেঞ্জ হবে, বাকি সব একই থাকবে। যেই জায়গাটুকু শুধু চেঞ্জ হবে, একাধিক দ্বিবন্ধন থাকলে শুধু মনে রাখবে 4 নাম্বার আর 5 নাম্বার, সেখানে কি হবে? কার্বন সংখ্যা অনুযায়ী মিথ ইথ এই শব্দটার সাথে এবার আ কথাটা যুক্ত হবে। আ মনে থাকবে, যেমন বিউটা, পেন্টা, প্রপা, এরকম আ কথাটা যুক্ত হবে। আর তার সাথে কি হবে? 4 নাম্বার নিয়মটার 4 নাম্বার নিয়ম যেটা, এটা চেঞ্জ হবে। আর 5 নাম্বার নিয়ম যেটা, সেটা হলো দ্বিবন্ধনের নম্বরগুলো দিবে। এবার দ্বিবন্ধন নম্বরগুলি মনে থাকবে, একাধিক থাকবে যেহেতু, ফলে একাধিক নম্বর হবে। দ্বিবন্ধনের নম্বরগুলি তার সাথে ডাই ইন, ট্রাই ইন কথাটা যুক্ত হবে, ডাই ইন, ট্রাই ইন ইত্যাদি। কোনো অসুবিধা? তাহলে আগের যা নিয়ম তাই, শুধু একাধিক যদি দ্বিবন্ধন থাকে তাহলে সেক্ষেত্রে মিথিতের সাথে কি হবে? এবার আ কথাটা যুক্ত হবে। যেমন বলছি বিউটা, পেন্টা, তার সাথে দ্বিবন্ধনের নম্বরগুলো বলবো কত কত নম্বরে আছে, এবং 2টো থাকলে ডাইইন, 3টা থাকলে ট্রাইন। দেখো দেখি, তাহলে ওরকম একটা জৈব যৌগের নামকরণ যদি আমরা দ্বিবন্ধন, 2টো দ্বিবন্ধন আছে এরকম নামকরণ করি, CH2 দ্বিবন্ধন CH, তারপরে CH দ্বিবন্ধন CH2, পরে এটার আমরা নামকরণ করব। ঠিক আছে, বলো তো এটার নামকরণ কি হবে? তাহলে দীর্ঘ শৃঙ্খল, মনে রাখবে দীর্ঘ শৃঙ্খল গঠনের সময় এমন কোনো দীর্ঘ শৃঙ্খল তৈরি করা যাবে না যেখানে দ্বিবন্ধনটা দীর্ঘ শৃঙ্খলের বাইরে থাকবে। দ্বিবন্ধনটাকে কিন্তু দীর্ঘ শৃঙ্খলের ভিতরে থাকতেই হবে, ওইভাবে শৃঙ্খলটা তৈরি করতে হবে। এবার এটার নামকরণ করব। দেখো এদিক দিয়ে দ্বিবন্ধনটা 1 নম্বরে, এদিক দিয়ে 1 নম্বরে, কিন্তু এদিক দিয়ে শাখাটা কাছে আছে, ফলে এই দিক দিয়ে নম্বরিংটা সঠিক হবে। নম্বরিং হয়ে গেল, দীর্ঘ শৃঙ্খল গঠন হয়ে গেল। এবার নম্বর সহ শাখা উল্লেখ করব। 2 নম্বরে শাখা আছে, তাহলে কি নাম হবে? 2 মিথাইল, শাখা উল্লেখ হয়ে গেল। একাধিক দ্বিবন্ধন আছে, চলে আসো এখানে। কার্বন সংখ্যা নিচে মিথিত আ, 4টা কার্বন আছে, তাহলে কি হবে? বিউটা, বিউটের সাথে আ কথাটা যুক্ত হয়ে গেল, বিউটা। তারপরে কত কত নম্বরের দ্বিবন্ধনগুলো আছে? 1 নম্বরে আছে আর 3 নম্বরে আছে, তাহলে কি হবে? 1, 3, 2টো থাকার জন্য ডাই, তার সাথে ইন কথাটা যুক্ত হবে, ডাই ইন, ফলে যৌগটার নাম হবে 2 মিথাইল বিউটা 1, 3 ডাই ইন। এইভাবে একাধিক যদি দ্বিবন্ধন থাকে তাহলে আমরা নামগুলো এভাবে করে থাকি। বোঝা যাচ্ছে তো? কোনো অসুবিধা? তোমরা তাহলে একটা নামকরণ করে আমাকে দেখাও, এই যৌগটার নামকরণ কি হবে? CH3 CH2
CH3 দ্বিবন্ধন CH2, এই যৌগটার আইউপিসিতে নাম কি হবে? অ্যালকাইন। মনে রাখবে যে সমস্ত হাইড্রোকার্বনে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে তাদেরকে আমরা অ্যালকাইন শ্রেণীর বলে থাকি। ঠিক আছে, কার্বন আর হাইড্রোজেন দিয়ে তৈরি হবে এবং যাদের মধ্যে ত্রিবন্ধন থাকবে তারা অ্যালকাইন শ্রেণীর পড়ে। এদের আমরা সাধারণ নাম দেখব, অ্যালকাইন শ্রেণীর সাধারণ নাম। যেমন এইটাকে বলা হয় এসিটিলিন এবং এর নাম অনুসারে বাকিগুলোর নাম বলা হয় এসিটিলিন। এবং এখান থেকে যৌগগুলোর সাধারণ প্রচলিত নাম, যেমন এই যৌগটার নাম কি হবে? ঠিক আছে, এই অ্যাসিটিলিনের সাথে একটা মিথাইল যুক্ত হয়ে গেল, ফলে এর নাম হবে মিথাইল অ্যাসিটিলিন। এইভাবে প্রচলিত নামগুলো করা হয়, মিথাইল অ্যাসিটিলিন। বোঝা গেছে তো? মিথাইল অ্যাসিটিলিন। আবার এই যৌগটার নাম তাহলে কি হবে? দেখো এইদিকে দুদিকে দুটো মিথাইল গ্রুপ আছে, অ্যাসিটিলিন, ফলে অ্যাসিটিলিন মূল যে যৌগটা সেই জায়গা থেকে নামগুলো ত্রিবন্ধনওয়ালা যৌগ যাদের অ্যালকাইন বলি তাদের প্রচলিত নাম এইভাবে করা হয়। ফলে দুটো মিথাইল থাকার জন্য এর নাম হবে ডাইমিথাইল অ্যাসিটিলিন। ডাইমিথাইল অ্যাসিটিলিন। বোঝা গেছে কি নাম? এই হলো প্রচলিত নাম, ডাইমিথাইল অ্যাসিটিলিন। আবার যদি এইরকম হয় CH3 ত্রিবন্ধন C2H5, তাহলে একটা মিথাইল শাখা যেটা M আর একটা হলো ইথাইল যেটা E, আলফাবেটিক্যালি উচ্চারণ করতে হবে। তাহলে আগে এটা উচ্চারণ করতে হবে, কী নাম হবে? ইথাইল। তারপরে এটা উচ্চারণ করতে হবে মিথাইল। আর মূল যে জায়গাটা সেটা তো অ্যাসিটিলিন নামটা থাকছেই। এইভাবে প্রচলিত নামকরণ করা হয়, প্রচলিত নাম অ্যালকাইন শ্রেণী। তাহলে প্রচলিত নাম হয়ে গেল। এবার আমরা যেটা দেখব আইউপিসিতে নাম, এবং আইউপিসিতে তো আমি বারবার বোঝাবার চেষ্টা করছি যে একই ধরনের যাতে কথা ব্যবহার করে করে আমরা বিভিন্ন শ্রেণীর নামগুলো করতে পারি। বোঝা যাচ্ছে তো? ভালো লাগছে? এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট। এটা ইউপেক পদ্ধতিতে নামকরণ জানবো না কেমিস্ট্রি পড়বো, এটা কিন্তু হতে পারে না। আবার ইউপেক পদ্ধতিতে যারা আইউপিসি পদ্ধতিতে যারা নামগুলো এক্সপার্ট হবে, খুব সহজে নামগুলো কন্ট্রোল করতে পারবে, তারা কিন্তু খুব অ্যাডভান্টেজ থাকবে। বোঝা গেছে? কথাটা মনে থাকবে আমার? খুব ভালো করে কিন্তু ফলো করবে ক্লাসটা এবং নামগুলো মনে রাখার চেষ্টা করবে, নিয়মগুলোকে মনে রাখার চেষ্টা করবে, ফলে অসংখ্য যৌগের নাম কিন্তু সহজে করতে পারবে। যে একই কথা দিয়ে আমি নিয়মগুলোকে ধরার চেষ্টা করেছি, দীর্ঘ শৃঙ্খল গঠন। ঠিক আছে, এমনভাবে শৃঙ্খল গঠন করতে হবে যাতে ত্রিবন্ধনটা শৃঙ্খলের মধ্যে থাকতেই হবে, ত্রিবন্ধনকে শৃঙ্খলে বাইরে দেওয়া যাবে না। এবার নম্বর প্রদান। নম্বর প্রদানের ক্ষেত্রে মনে রাখবে যেদিকে ত্রিবন্ধন কাছে সেই দিক দিয়ে নম্বর শুরু। আরও ছোট ছোট কথায় লিখছি এখন, ত্রিবন্ধনটা যেদিক দিয়ে কাছে বাকি কথাটা উজ্জ্ব থাকলো। 3 নম্বর, নম্বর সহ শাখা উল্লেখ। তাহলে নম্বর সহ শাখা উল্লেখ করব। 4 নম্বর, কার্বন সংখ্যা অনুযায়ী কি? কার্বন সংখ্যা অনুযায়ী মিথ, যা আমরা দেখেছি প্রিন্সিপাল চেইনে মিথ, তার সাথে মনে রাখবে কি? 5 নাম্বার, ত্রিবন্ধনের নম্বর, ত্রিবন্ধনটা যত নম্বরে আছে প্লাস আইন কথাটা যুক্ত হবে। এবার আইন কথা যুক্ত হবে, আইন মনে থাকবে। ফলে এই হলো সাধারণ নিয়ম ত্রিবন্ধনওয়ালা হাইড্রোকার্বন, ত্রিবন্ধনযুক্ত কার্বন কার্বন, ত্রিবন্ধনযুক্ত হাইড্রোকার্বনের নামকরণের ছোট্ট একটা দেখো গোটা মাত্র শব্দ। বুঝে গেছি? প্রথম হলো দীর্ঘ শৃঙ্খল গঠন, আমরা বারবার শৃঙ্খল তৈরি করে দেখছি। দ্বিতীয় হলো নম্বর প্রদান, যেদিক দিয়ে ত্রিবন্ধন কাছে আছে সেদিক দিয়ে নম্বরটা শুরু করব সেই প্রান্ত থেকে। তারপরে নম্বর সহ শাখা উল্লেখ করব, শাখা উল্লেখ করে আমরা শিখে গেছি, তাই তো? সব নিয়মগুলো রিপিটের মতো লাগছে। আমরা দেখো এবার নামকরণ করব। যেমন CH3 ত্রিবন্ধন CH, তাহলে এটার নাম কি হবে বলো তো? আইউপিসিতে যেদিক দিয়ে ত্রিবন্ধন কাছে আছে সেদিক দিয়ে নম্বর দিব, নম্বর প্রদান হয়ে গেল। দীর্ঘ শৃঙ্খল গঠন করলাম, দুটো নিয়ম হয়ে গেল। শাখা নেই, 3 নম্বর নিয়ম চলে গেল। 4 নম্বরে চলে আসলো কার্বন সংখ্যা অনুযায়ী মিথ। 1 2 3, 3টা থাকলে কী হবে? প্রপ। তার সাথে ত্রিবন্ধনের নম্বর 1 নম্বরে আছে, তার সাথে আইন কথাটা যুক্ত করতে হবে। প্রপ 1 আইন। বইতে অনেক সময় দেখবে 1টা নাও থাকতে পারে, কারণ প্রপ 2 আইন, প্রপ হলে 2 আইন হয় না, একটাই আইন হয়, 1 আইনই শুধু হয়। সেই জন্য অনেক সময় 1টা উচ্চারণ করা থাকে না বলে এরকম করে লেখা থাকে।
প্রোপাইন। যাদের অন্য কোনো অপশন থাকে না, 2 হওয়ার সুযোগ থাকে না, শুধু 1ই থাকে, তাদের ক্ষেত্রে 1টা অনেক সময় বইতে লেখা হয় না, সেই কারণে এটাকে আমরা প্রোপাইন বলে থাকি। আসলে এটা প্রপ-1 লিখলে হবে, প্রোপাইন লিখলে হবে। বোঝা গেছে? এই হলো ত্রিবন্ধনওয়ালা। আরেকটা উদাহরণ যদি দিই, CH3 CH3 ত্রিবন্ধন CH3, এটার নাম কি হবে? ঠিক আছে, প্রথমে আমরা কি করব, দীর্ঘ শৃঙ্খল গঠন। এবার নম্বর প্রদান কোন দিক দিয়ে হবে বলো তো, বাঁ দিক দিয়ে না ডান দিকে? বলো, তুমি বলো, বুঝতে পারছো কোন দিক দিয়ে নাম হবে? এই দিক দিয়ে না ওই বাম দিক থেকে শুরু হবে না ডান দিক থেকে শুরু হবে? যে দিক দিয়ে ত্রিবন্ধন কাছে আছে সেটা বলতে চাইছো তো? ঠিক আছে, যে দিক দিয়ে, তো বলো এই দিক দিয়ে ত্রিবন্ধন 1 2 নম্বরে আছে, আর এই দিক দিয়ে 1 2 3 নম্বরে, তাহলে এই দিক দিয়ে নম্বরিংটা সঠিক হবে। 2 3 4 5 হয়ে গেল নম্বর প্রদান। এবার চলে আসো নম্বর সহ শাখা। দেখো একটা শাখা আছে 4 নম্বরে, তাহলে কি নাম হবে? ফর মিথাইল। হয়ে গেল। তারপর চলে আসো কার্বন সংখ্যার যে প্রিন্সিপাল যে চেইনটা আছে, 5টা কার্বনের চেইন, তাহলে কি হবে? পেন্ট। হয়ে গেল, তাই কি না বলো? এবার চলে আসো ত্রিবন্ধনের নম্বর কত? 2 নম্বরে আছে, তাহলে 2, আর কি দিয়ে শেষ হবে? আইন দিয়ে শেষ। ফলে যৌগটার নাম হবে ফর মিথাইল 1 2 3 4 5 পেন্ট 2 আইন। এইভাবে আমরা অসংখ্য যৌগের নামকরণ করতে পারি। নিয়ম তো, সেই নিয়ম দিয়ে নামকরণ করতে করতে চলে যেতে হবে। তোমরা বলতে পারবে এই যৌগটার নাম কি হবে? মনে করো C2H2, IUPACতে এই যৌগটার নাম কি হবে? ঠিক আছে, IUPACতে এই যৌগটার নাম বলো তো কি হবে? আমরা এবার দেখব যে কোনো যৌগের মধ্যে যদি একাধিক দ্বিবন্ধন থাকে, একাধিক ত্রিবন্ধন যদি থাকে, একাধিক ত্রিবন্ধন থাকলে কি হবে? সেক্ষেত্রে মনে রাখবে যে 4 নাম্বার এবং 5 নাম্বার নিয়মটা, অর্থাৎ এক্ষেত্রে যে মিথ ইথ আমরা মেইন শব্দ রুট যে ব্যবহার করি, মিথ ইথ, তার সাথে কথাটা যুক্ত হবে। আর সেই সঙ্গে কি হবে? ত্রিবন্ধনের নম্বরগুলি প্লাস ডাই আইন ট্রাই আইন উল্লেখ করতে হবে। ডাই আইন ট্রাই আইন, 2টো থাকলে ডাই, 3টা থাকলে ট্রাই, ডাই আইন ট্রাই আইন উল্লেখ করতে হবে। যেমন মনে করো এই যৌগটা CH3 ত্রিবন্ধন C, এটার নাম কি হবে? 2টা ত্রিবন্ধন আছে, দীর্ঘ শৃঙ্খল গঠন করলাম। নম্বর প্রদান, যে কোনো দিক দিয়ে নম্বর দেওয়া যায়, শাখা নেই। এবার একাধিক যেহেতু আছে, ফলে একাধিক নিয়ম কি? কার্বন সংখ্যা মিথ, 4টা কার্বন আছে, তাহলে বিউট, তার সাথে কথাটা যুক্ত হবে বিউটা। তারপরে কত কত নম্বরে আছে? 1 নম্বরে 3 নম্বরে, তাহলে কি হবে? 1 3, 2টো থাকার জন্য ডাই, আর ত্রিবন্ধন হওয়ার জন্য আইন, ফলে কি নাম হলো? বিউটা 1 3 ডাই আইন। কত সহজ বলো তো? নাম তো বানাবো আমি, তাই কি না? তার নামটা যদি তার নিয়ম ধরে ধরে নামটাকে আমি তৈরি করি, তাহলে ভুল হওয়ার সুযোগটা কোথায়? এবং অসংখ্য যৌগ আমরা প্রায় কত এইরকম ত্রিবন্ধনওয়ালা যৌগ পৃথিবীতে কত আছে বলো তো? হাজার হাজার আছে। ফলে হাজার হাজার যৌগের নাম কিন্তু আমি এইভাবে IUPACতে সহজে তৈরি করতে পারি। বোঝা গেছে? এবার মনে রাখবে স্পেশাল একটা কেস, যদি দ্বিবন্ধন ত্রিবন্ধন দুটোই থাকে কোনো যৌগে, তাহলে সেক্ষেত্রে একটু আলাদা করে মনে রাখতে হয়, ভীষণ ইম্পর্টেন্ট। সেখানে হলো দ্বিবন্ধন আর ত্রিবন্ধন একসঙ্গে থাকলে, ত্রিবন্ধন একই সঙ্গে যদি থাকে, তাহলে সেক্ষেত্রে নামকরণ কি হবে? মনে রাখবে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন, দ্বিবন্ধন হোক বা ত্রিবন্ধন হোক, যেটা কাছে সেদিক দিয়ে নম্বর শুরু, সেদিকে নম্বর শুরু, যে কোনো একটা সেদিকে নম্বর শুরু। মনে থাকবে তো কথাটা? দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যেদিকে কাছে হবে সেদিকে নম্বর শুরু। কিন্তু যদি তাদের নম্বর সমান হয়, তাহলে কি হবে? সমান হলে দ্বিবন্ধন যেদিক দিয়ে, দ্বিবন্ধন দিয়ে নম্বর শুরু, দ্বিবন্ধন যেদিকে কাছে আছে সেদিক দিয়ে নম্বর শুরু হবে। বোঝা গেছে? বোঝাতে পেরেছি তো? যে একটা যৌগের মধ্যে, যেমন মনে করে একটা যৌগ CH2 দ্বিবন্ধন CH, তারপরে CH2 C ত্রিবন্ধন CH, এই যৌগটার মধ্যে দেখো দ্বিবন্ধনও আছে ত্রিবন্ধনও আছে। ঠিক আছে?
বোঝা গেছে কথাটা। আরেকটা যৌগ যদি আমি লিখি CH3 CH দ্বিবন্ধন CH C ত্রিবন্ধন CH, দেখো দুটো যৌগ। তো দুটো যৌগের মধ্যে দেখো এই যৌগটাকে এই দিক দিয়ে ত্রিবন্ধন কাছে আছে, ফলে এর নম্বরটা হবে এরকম। কোনো অসুবিধা? বোঝা গেছে, যে দিক দিয়ে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের মধ্যে যেটাই কাছে সেদিকের নম্বর শুরু। কিন্তু এটাতে চলে আসো, দেখো এই দিক দিয়ে ত্রিবন্ধন 1 নম্বরে আছে, এই দিক দিয়ে দ্বিবন্ধন, তাহলে এক্ষেত্রে দ্বিবন্ধন ত্রিবন্ধনের নম্বর একই। তাহলে তখন বলছে যে দিক দিয়ে দ্বিবন্ধন কাছে আছে সেদিক দিয়ে নম্বর শুরু হবে, ফলে এর নম্বরটা হবে এরকম। বুঝাতে পেরেছি নম্বর প্রদান। এখানে নম্বর প্রদান একটা ফ্যাক্টর, মনে রাখবে এই নম্বর প্রদানের ক্ষেত্রে এই নিয়মটা ফলো করা হয়। তারপর যথারীতি শাখা থাকলে শাখা উল্লেখ, নম্বর সহ শাখা উল্লেখ করব, না থাকলে নেই। তারপরে যেটা মনে রাখবে সেটা হলো কার্বন সংখ্যা অনুযায়ী মিথ ইথ, মনে থাকবে তো, কার্বন সংখ্যা অনুযায়ী মিথ ইথ লিখব। তারপরে যেটা মনে রাখবে সেটা হলো দ্বিবন্ধনের নম্বর প্লাস ইন, তারপরে যেটা সেটা হলো ত্রিবন্ধনের নম্বর প্লাস আইন। এইভাবে বোঝা গেছে। ফলে দ্বিবন্ধন ত্রিবন্ধন যদি থাকে তাহলে মূলত সেটা অ্যালকাইন শ্রেণীর হয়, এই কথাটা মাথায় রাখবে। কি বললাম বলো তো, কোনো যৌগের মধ্যে দ্বিবন্ধন ত্রিবন্ধন একসঙ্গে যদি থাকে তাহলে সেটা কিন্তু অ্যালকাইন শ্রেণীর নাম হবে, মনে থাকবে, সেটা অ্যালকাইন শ্রেণীর ধরা হয়, অ্যালকাইন শ্রেণীর ধরা হয়। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো তাদের নম্বর যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে যে যার নম্বরটা কম সেদিক দিয়ে নম্বর শুরু হবে, যেমন এটার ক্ষেত্রে ত্রিবন্ধন কাছে আছে, হলো। তারপরে চলে আসবে শাখা, নম্বর সহ শাখা উল্লেখ করবে, কার্বন সংখ্যা অনুযায়ী মিথিত। এবার দ্বিবন্ধন যত নম্বরে দ্বিবন্ধন আছে নম্বর সহ ইন আর ত্রিবন্ধন দিয়ে শেষ হবে, যেমন এটার ক্ষেত্রে চলে আসো। তাহলে এটার ক্ষেত্রে নাম কি হবে, 5টা কার্বন আছে তাহলে কি হবে পেন্ট। 3 নম্বরে দ্বিবন্ধনটা আছে তাহলে 3 ইন হয়ে গেল। আর 1 নম্বরে আইন আছে তাহলে 1 আইন। এই হলো এর নাম। খুব সহজ তো, নিয়মটা মনে থাকলে যাবে কোথায়, ধরা পড়বেই, তাই কি না বলো, নিয়মের মধ্যে বাধা পড়বেই। এটার ক্ষেত্রে বলো দেখি তাহলে কি হবে, দেখো 5টা কার্বন আছে পেন্ট, 1 নম্বরে দ্বিবন্ধন আছে তাহলে 1 ইন, আর 4 নম্বরে ত্রিবন্ধন আছে 4 আইন। অসুবিধার কিচ্ছু নেই, নিয়ম মেনে করব। কেমন লাগলো? ভালো লেগেছে নিশ্চয়ই। অবশ্যই কমেন্টস করে জানাবে আজকের ক্লাসটা কেমন লাগছে। এই হলো IUPACতে জৈব যৌগের, সমস্ত জৈব যৌগের বিভিন্ন শ্রেণী ধরে ধরে আমরা, এরপরে অ্যালকোহল আছে, অ্যালডিহাইড, কিটোন, অ্যাসিড, তাদেরও এরকম ছোট ছোট নিয়ম আসবে এবং বিভিন্ন শ্রেণীর যৌগগুলোর নাম IUPACতে এই পদ্ধতিতে করা হয়। আমার মনে হয় ক্লাসটা বুঝতে পেরেছো। আমি তো বোঝাবার চেষ্টা করছি, আপ্রাণ আমার দিক থেকে। তোমরা কেমন বুঝলে অবশ্যই কমেন্টস করে জানাবে এবং IUPACতে নামকরণের একটা সলিড কংক্রিট কনসেপশন তৈরি হবে, এই প্রত্যাশা রেখে আজকের ক্লাসটা এখানে শেষ করছি।